শহীদ মিনারের লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তো সমন্বয়ক আছে ঢাকাতে, তাদের সবাই মিলে তাদের প্রধান নাহিদ ইসলাম জনতার কথা তারা শুনেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনার আর এক বিন্দুও ক্ষমতায় থাকার অধিকার নেই। অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত ৯ দফা, সেই ৯ দফার থেকে তারা এক দফায় এসে মিলেছে, যেটি ইতিহাসের সন্ধিক্ষণ। এবং এই এক দফা ঘোষণা যখন দিয়েছে তার আগের সংবাদ হলো ঘণ্টা দুয়েক আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সদস্যদের, সিনিয়র সদস্য এবং জুনিয়র সদস্যদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা এই মিটিংয়ের ব্রিফ করেনি, কিন্তু আর্মির সেনানিবেশের ভিতরে থাকা ওই মিটিংয়ে থাকা সূত্র থেকে, অন্তত 4টি সূত্র থেকে আমি নিজে নিশ্চিত হয়েছি যে আর্মি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর এই ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করতে যেয়ে তারা গুলি চালাবে না, বরঞ্চ তারা এ যাবৎকাল যেসব গুলি সংঘটিত হয়েছে, প্রাণহানি সংঘটিত হয়েছে, সেটা আর্মির বন্দুক থেকে নয় বরং পুলিশের গুলি থেকে হয়েছে বলেও সেখানে আলোচনা করেছে। আরও আলোচনা হয়েছে, যেই তৃতীয় পয়েন্ট সেটি আমি এই মুহূর্তে নিশ্চিত নই, তবে এমনটাও আলোচনা হয়েছে যদি পরিস্থিতি, কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন, যদি পরিস্থিতি এমন হয় যে ক্ষমতা কিংবা সরকার পতনের জন্য যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তখন কি হবে। তখন সেনাপ্রধান বলেছেন যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, অর্থাৎ একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যদি কখনো প্রয়োজন হয়, সেনাবাহিনী সেখানে সহযোগিতার ভূমিকা পালন করবে। তবে তারা জনগণের উপর সরাসরি গুলি না চালানোর ঘোষণা দিলেও তারা বলেছে যে রাষ্ট্রীয় যেসব কি পয়েন্ট আছে, যেমন বাংলাদেশে টেলিভিশন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, যেগুলোর উপর রাষ্ট্রের স্থিতি নির্ভর করে, রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে, এমন কিছু কি পয়েন্ট আছে, সেই কি পয়েন্টগুলোর প্রতিরক্ষার ব্যাপারে তারা কাজ করবে, কিন্তু আন্দোলন দমাতে কোনো রকম তারা ভূমিকা রাখবে না। এই যখন আলোচনা, তখন স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন এসে যায়, সেটা হলো পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে। আজকে শেখ হাসিনার পতনের জন্য আমি যখন আলোচনা করছি, শহীদ মিনার থেকে ঘোষণা কেবলমাত্র শুরু হয়েছে, জনতা রাজপথ এখনও ছাড়েনি। ঢাকা শহরের অলিগলিতে রাজপথে মানুষের বিস্তৃতি, চট্টগ্রাম নিউ মার্কেট মোড় সহ সমস্ত বাংলাদেশের সমস্ত কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল। ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণ, 1969 সাল বলুন আর 1990-এর গণ আন্দোলন বলুন, বাংলাদেশের ইতিহাসে এই বাংলার মাটিতে এত জনসমর্থন, এত স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এর আগে আর সংঘটিত হয়নি। বলে রাখি যে খুব সৌভাগ্যজনকভাবে আজকে ঢাকা শহর ছিল শান্ত। কোথাও আমি যখন পর্যন্ত আলোচনা করছি কোথাও অঘটন ঘটেনি। আমি জানি না 5 মিনিট পরে কি ঘটবে। ঢাকা শহরের বাইরে কুমিল্লাতে কিছু ঘটনা ঘটেছে, প্রাণহানির কথাও কেউ কেউ বলছেন, কিন্তু আমি কোনো নির্দিষ্ট সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে এখনও ভেরিফাই করতে পারিনি, কিন্তু সেখানে যথেষ্ট রকম আপত্তিজনক ছবি আমার কাছে এসেছে। ছাত্রলীগ যুবলীগের কর্মীরা পিস্তল উঁচিয়ে গুলি ছুটছে, এমন ছবিও এসেছে। এর বাইরে ঢাকা সহ অন্য অন্য জায়গায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকার বাইরে যেখানে যেখানে পুলিশ মারমুখী হয়ে জনতাকে আটকানোর চেষ্টা করেছে, ব্যারাকে ফিরিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, এবং আর্মি যখন মানুষের কাছে গুলি চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমি আবারও বলছি যে আর্মি আনুষ্ঠানিকভাবে এটির তারা সংবাদ সম্মেলন করেনি, করার কথাও সম্ভবত না, কিন্তু ভিতরের যারা এই শত শত যারা অফিসার ছিল, জুনিয়র অফিসার, তাদের মধ্য থেকে অন্তত 5টি সোর্স থেকে আমরা নিশ্চিত হয়েছে যে এই রকম আলোচনা হয়েছে। এমনকি সেনাপ্রধান হাস্যোজ্জ্বল ছিলেন, নির্ভর ছিলেন। জুনিয়ররা যখন অনেক প্রশ্ন করছিলেন তখন তিনি বলছিলেন যে হ্যাভ ফেইথ অন ইয়োর কমান্ড, তোমার নেতৃত্বের উপর ভরসা রাখো, আমরা জনগণের বিরুদ্ধে যে কিছু করব না। এমনকি তিনি এটাও বলেছেন যে খুব বেশি আমাদেরকে
চাপ দিলে তোমরা, আমি কিন্তু উড়াল দেব আকাশে, আয়ুব বাচ্চুর গান গেয়ে তিনি বলেন। এবং যখন মিটিংটা শেষ হয়, সেই মিটিংয়ে শেষ মোনাজেটটা হয়েছিল এমনভাবে যে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের দেশকে জালিমদের হাত থেকে রক্ষা করো। তখন সমস্বরে সমস্ত জুনিয়র এবং আর্মি অফিসার আমিন আমিন বলে একটা ধ্বনি তুলে এরা মিটিংয়ে যারা ছিল তারা আমাদেরকে বলেছে। তার অর্থ এই, যদি সেনাবাহিনী গুলি না করে, আমরা যেটা আগে থেকে ভাবছিলাম যে শেখ হাসিনার সামনে পথ, যেহেতু সমঝোতার পথ খোলা নেই, তার সামনের পথ হচ্ছে সামনে এগিয়ে যাবে, এবং সেই সামনে এগিয়ে যেতে যেহেতু এরই মধ্যে তার হাত 270 রক্তে রঞ্জিত হয়েছে, সুতরাং আরও কয়েক হাজার যদি মেরে ফেলা প্রয়োজন হয় তবুও শেষ চেষ্টা তাকে করতে হবে, কেননা সে জানে পদত্যাগ কিংবা পতন হলে পরদিন তার জীবন নাশের হুমকি আছে, অথবা সমগ্র জীবনভর জেলের মধ্যে থাকার সম্ভাবনা আছে। সুতরাং সে যতদিন সম্ভব ক্ষমতায় থেকে যেতে চাইবে। সেই ক্ষমতায় থেকে যাওয়ার জন্য তার দরকার হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীদের সমর্থন। এখন সেনাবাহিনী যদি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা জনতার প্রতিবাদের উপর গুলি চালাবে না, তাহলে আমরা ঠিক জানি না কিভাবে এই সরকার চলবে, কিংবা শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে রাখার যে কর্মকাণ্ড সেটি বাস্তবায়ন করবে। একই রকম সিদ্ধান্ত যদি বিজিবি, বিডিআর, পুলিশের মধ্য থেকেও জুনিয়ররা চাপ দেয়, তাহলে আমরা দেখব রাষ্ট্রীয় বাহিনীগুলোর ভিতরে একটা বিশৃঙ্খলতা তৈরি হবে। বাদবাকি থাকলো শেখ হাসিনার মাঠের শক্তি। সেই মাঠের শক্তির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢাকা শহর থেকে নাই হয়ে গিয়েছে। এমন কোনো জায়গা নেই যে ঢাকা শহর এবং সারা বাংলাদেশে তারা পরাস্ত হয়নি জনতার কাছে, সম্মিলিত জনতার কাছে। আমি যখন আলোচনা করছি তখন ডেইলি স্টেটকে সংবাদ দিয়েছে যে আওয়ামী লীগ আগামীকাল থেকে সমস্ত পাড়ায় মহল্লায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে। বলে রাখি যে এর আগে আওয়ামী লীগ এই ছাত্র আন্দোলনকে, জনতার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যতবার গিয়েছে গত 10-15 দিনে, ততবার তারা ভুল করেছে, ততবার তাদের উপর এই মানবতার লঙ্ঘনের অভিযোগ এসেছে। কেননা শান্তিপূর্ণ মানুষের অবস্থানের সাথে তারা সেটাকে বিনষ্ট করতে পিস্তল, রামদা, ছুরি এগুলো নিয়ে আক্রমণ চালিয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, যেটি স্বাভাবিকভাবে নেননি বলেই এই যে কারফিউ, এই যে পুলিশ, এই যে রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ, অভিভাবক, ছাত্রছাত্রী, তাদের পিতামাতারা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের ইতিহাসকে একটা নতুন রঙে মোড় দেওয়ার জন্য। এই সেই মহেন্দ্র খন। আমরা বারবার বলেছি যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনার আগে আর ঘটেনি। শেখ হাসিনার পতন তাহলে কবে নাগাদ হতে পারে? শেখ হাসিনার পদত্যাগ কবে নাগাদ হতে পারে? এটি একটি প্রশ্ন থেকে যায়, তাই তো? সেই প্রশ্নের একমাত্র উত্তর শেখ হাসিনা নিজে দিতে পারবেন। আমি একটি ট্রল ভিডিও দেখছিলাম যে তিনি বলছেন যে আমার কি দোষ, আমরা এত কিছু করেছি, এরা নাকি এক দফা চায়, আমার কি দোষ? তো শেখ মুজিব বলছেন যে তোমার 12টা বেজে গিয়েছে, তুমি রিয়েলিটি মেনে নাও। প্রশ্ন জাতির কাছে প্রশ্ন, শুনবেন নাকি? কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? তুমি রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার বেজে গেছে। তো এখন এই জনগণকে উন্মুক্ত করার জন্য তিনি জানেন যে এর পরের প্রত্যেকটা পদক্ষেপ হবে তার জন্য লুজিং, কেননা এ পর্যন্ত যা হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনোভাবেই জিতেনি, বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় যে ঐক্য, বাংলাদেশ বলতে যেটা বোঝা যায় দেশপ্রেম, বাংলাদেশ যেটা বলতে বোঝা যায় যে তারুণ্য এবং একতাবদ্ধের শক্তি, সেটি জয়ী হয়েছে। সেটির এমন প্রদর্শনী হয়েছে বাংলাদেশে শহীদ মিনারে যে এটা ইতিহাসে বিরল। এই ছবি দেখে তারা যদি ঘাবড়ে না যেয়ে থাকে, নিশ্চয়ই তারা তাদের কৃতকর্মের জন্য পরিণতি ভোগ করবে। কিন্তু যদি তারা ঘাবড়ে যেয়ে যদি রাষ্ট্রীয় বাহিনীগুলোর পরামর্শ শুনে, আজকে যেমন রাষ্ট্রীয় বাহিনী কোথাও দাঁড়াতেই পারেনি, র্যাব, পুলিশ, বিজিবি যদি দাঁড়াতে চায় তাহলে তাদেরকে মানুষ খুন করতে হবে। আমি ছোট ছোট কিছু ভিডিও দেখছিলাম, একটা ছোট্ট বাচ্চা পুলিশকে দেখে এমন সজোরে আঘাত করছে বারবার, তার বাবা কোনোভাবেই তার কাছ থেকে, পুলিশের কাছ থেকে আনতে পারছেন না। তার মানে এই যে ছোট প্রজন্ম এত ঘৃণা বিদ্বেষ নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের বাহিনীগুলো, সেটি তারা মেনে নেবে কিনা, তারা আবার গুলি চালাবে কিনা শেখ হাসিনার নির্দেশ পালন করতে, যে এগুলো নানান বিষয়। সামনের 2-3টি দিন নানান রকম রাজনীতির খেলা হবে, নানান রকম সমীকরণ হবে। বঙ্গভবনে ডাকবেন, 3 বাহিনীর প্রধানরা যাতায়াত করবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যাতায়াত হবে, রাজনৈতিক দলগুলো তাদের সমীকরণ মেলাবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি। এর মধ্যে আমি বলেছি যে 22 সেনেটর
কংগ্রেসম্যান তারা বিবৃতি দিয়েছে, সারা বিশ্বে চাউর হয়ে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রটি শেখ হাসিনার আর কন্ট্রোলে নেই, সাধারণ মানুষ বেঁকে বসেছে। অনেকেই বলতে পারেন যে গণভবন দখলের যে কথা, লক্ষ লক্ষ মানুষ, না, সেই পরিস্থিতিতে আমি যখন আলাপ করছি তখনও পর্যন্ত মানুষ অগ্রসর হয়নি। আমি জানি না 5 মিনিট পরে হবে কি না, যদি হয় নিশ্চয়ই আমি আপডেট দিব, কিন্তু হয়নি। এটি একটি বিচক্ষণ পদক্ষেপ বলেই নিশ্চয়ই ছাত্র যারা আছে তারা ঘোষণা দিতে পারতো আমরা এখান থেকে গণভবন যাব, তারা যায়নি, তারা আরও সময় নিতে চেয়েছে, মানুষকে আরও সম্পৃক্ত করতে চেয়েছে, ঠিক যেভাবে গত 3-4 দিন তারা মানুষকে সম্পৃক্ত করতে করতে তারা এই জায়গায় এসে পৌঁছেছে। এবং তারা আত্মবিশ্বাস যে মানুষের এই এক দফা আন্দোলনটা মানুষ চাইছে বলে তারা নেতৃত্ব দিয়ে এইটা অর্জন করার জন্য পথে এগিয়েছে। শেষ করবো একটা কথা বলে, এটি একটি কঠিন সিদ্ধান্ত। যেই ছেলে মেয়েগুলো আন্দোলন করছে তারা বয়সে কম, অভিজ্ঞতা তাদের কম, রাজনীতির জানা বোঝাও তাদের কম, কিন্তু অদম্য শক্তি আছে, তাদের সাহস আছে। না হলে স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তারা স্বৈরশাসকের পতনের ডাক দিতে পারে না কোনো রকম রাজনৈতিক স্ট্রাকচারাল অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ছাড়া। কিন্তু তাদের যেটা আছে, হ্যাঁ, বাংলাদেশের আপামার জনসাধারণ তাদের সাথে আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের সাথে আছে। তারা এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তাদের সমন্বয়ক ছিল 13, এখন তারা 153 জন সমন্বয়ক হিসেবে নিজেদেরকে কানেক্ট করছে। সরকার চেষ্টা করবে এই সমন্বয়কদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, নানান রকম গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার জন্য, কিন্তু সেগুলো যে হালে এতদিন যেহেতু পানি পায়নি, সামনেও আর পাবে বলে মনে হয় না। এই কারণে মনে হয় না যে এই ছেলে মেয়েগুলো বুঝেছে যে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব, এই বাংলাদেশের 18 কোটি মানুষ এতদিন যেই কথাটা বলতে পারছিল না, একটা পরাধীন দেশে বসবাস করার যে গ্লানি, যে অমর্যাদা, প্রত্যেকটা পদে পদে মার খাওয়ার যে গ্লানি, অমর্যাদা, রাজাকার গালি দিয়ে একজন মানুষের যে মর্যাদা সেটিকে হানি করার যে গ্লানি, এইসব গ্লানি বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষ। সেই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে রাজনৈতিক দলগুলো একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন এই লড়াইটা সরাসরি তৈরি হয়েছে সাধারণ জনগণ এবং ছাত্র বনাম শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে। এই আত্মবিশ্বাসে লক্ষ মানুষ, কোটি মানুষ রাস্তায় নেমেছে। এই আত্মবিশ্বাসই আমাদের জয় আনবে, সেটা কাল হোক, পরশু হোক, অথবা 2 দিন পরেও হোক। আমরা কেবল দিন গুনতে থাকি, ক্ষণ গুনতে থাকি, আর এই ইতিহাসের যে মহেন্দ্র ক্ষণ বাঘ, সেই বাঘটাকে আমরা উপভোগ করতে থাকি।